আর এই মুহূর্তে দেখাবো মালদার মোথাবাড়ির ঘটনা। এএসআই আক্রান্ত, তল্লাশির সময় পুলিশের উপরে হামলা। হেলমেটবিহীন আরোহী, বাইক আরোহী, তাকে ধরতে গেলে এই রকম ভাবে হামলা। দেখুন পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত নেই। হেলমেটবিহীন বাইক আরোহী ধরতে অভিযান, তারপরে আক্রান্ত এএসআই সহ বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। আপনার কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কেন এরকমটা হলো? মালদার মোথাবাড়ি থানার গীতামোড় এই এলাকা রাজ্য সড়ক, সেখানেই পুলিশ অন্যান্য দিনের মতো নাকা চেকিং করছিল। সেই সময় একাধিক গাড়ি আটক করা হয়। কোনোটা 2 চাকার গাড়ি, কোনো 4 চাকার গাড়ি। কোনো বাইকের হেলমেট ছিল না, কোনো গাড়ির বৈধ কাগজপত্র নেই, এমনটাই দাবি ছিল পুলিশের। বেশ কিছু গাড়ির কাগজপত্র পুলিশ বাজেয়াপ্ত করে। এরপরেই বচসা শুরু হয়, কারণ যাদের গাড়ির কাগজপত্র আটক করা হয় তাদের কয়েকজন প্রশ্ন তোলেন যে পুলিশ নাকা চেকিং এ যে গাড়ি ব্যবহার করছে সেই গাড়ির নাম্বার প্লেট যাচ্ছে, সেই গাড়ির এখন দেখো অনলাইনে দেখা যায় কোন গাড়ির কি স্ট্যাটাস। সেক্ষেত্রে তারা অভিযোগ করেন যে পুলিশের যে গাড়ি নাকা চেকিং এ ব্যবহার করা হচ্ছে সেই গাড়িতে ইন্স্যুরেন্স নেই, সেই গাড়িতে বৈধ নয়, সেই গাড়ির কাগজপত্র যথেষ্ট নয়। তাহলে পুলিশ কেন সাধারণ মানুষের গাড়ির কাগজ দেখছে বা হেনস্থা করছে, এই বলে কয়েকজন লাইভ করতে থাকেন পুরো পুলিশের নাকা চেকিং। এর পরেই কিন্তু পরিস্থিতি মানে আরো ঘোরালো হয়। পুলিশের উপরে যারা হামলা চালালো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেবক, তারা কারা? দেখো, পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কিছুক্ষণ আগেই মালদা জেলা আদালতে তোলা হয় এবং তারা স্থানীয় বাসিন্দা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তাদের কয়েকজনের গাড়ি আটক করেছিল পুলিশ। যদিও স্থানীয়রা আজকে অভিযোগ তুলেছেন যে পুলিশ এই ঘটনার পরেই দত্তপুরের নামে নাকি অত্যাচার চালাচ্ছে, একাধিক বাড়িতে ঢুকে ঢুকে। স্থানীয় বাসিন্দা তারা হেলমেট পরবেন না, আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, তারপরে লাইভ, তারপরে আবার পুলিশকেই মার। বিভিন্ন বেসরকারি স্কুলে প্রচুর ফিজ, এই নিয়ে মাঝে মধ্যে অভিভাবকদের বিক্ষোভ হয়, ক্ষোভ হয়। আর এই বেসরকারি স্কুলের বিল যে ফিজ, তাতে নিয়ন্ত্রণ আনতে বিল আনা হচ্ছে। এবার রাজ্য সরকার বিল আনছে বেসরকারি স্কুলের ফির বোঝা কমাতে। নয়া বিলে কি থাকবে না থাকবে সবটা জানবো, প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মূলত হচ্ছে মধ্যবিত্ত পরিবারের প্রতি আর্থিক বোঝা কমানোর জন্যই সিদ্ধান্ত। তার কারণ অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা এই বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা করেন। যেটা অভিযোগ এসছে বিভিন্ন সময় ধরে হঠাৎ করে স্কুলের ফিজ বৃদ্ধি করে দেয়, বিভিন্ন খাতে খরচ থেকে সেই ফিজের সঙ্গে যোগ করে দেওয়া হয় এবং প্রত্যেক মাসে যেহেতু একটা হিসাব ধরা থাকে নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামোর মধ্যে, বহু পরিবারকে এই পরিমাণ টাকা দিতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। এই কারণেই হচ্ছে চিন্তা ভাবনা নিয়ে আসা হচ্ছে, যেমন রাজ্যের ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন স্বাস্থ্য কমিশন রয়েছে, সেরকমই ধাঁচে একটা শিক্ষা কমিশন থাকতে পারে, যারা মূলত ফিসগুলো তৈরি করার ব্যাপারে পরিকাঠামো থেকে, শিক্ষার মান দেখে, স্কুলের অবস্থান দেখে এগুলোকে সিদ্ধান্ত করে দেখবে। ইতিমধ্যে প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে। আগামী অধিবেশনে সম্ভবত রাজ্য সরকারের তরফ থেকে এই বিল পেশ হতে চলেছে। বেশ। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরেট পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাস করতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। কোচবিহারের 55 বর্মা বিশ্ববিদ্যালয়ে ক্লাস সংকট, কারণ 1 বছর আগে 10 কোটি টাকা ব্যয়ে একটি প্রশাসনিক ভবন তৈরি হয়, কিন্তু সেই প্রশাসনিক ভবন পড়ে আছে, যার ফলে ক্লাস সংকট তৈরি হয়েছে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। কথা বলবো শুভঙ্কর, কেন 1 বছর আগে এত সুন্দর একটা প্রশাসনিক ভবন তৈরি হয়ে পড়ে আছে, কেন, কি বলছে কর্তৃপক্ষ? তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহার জেলার 55 বর্মা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিল্ডিং এর শুরু থেকেই
প্রশাসনিক ভবন ছিল, ফলে ক্লাসরুমের একটা সংকট ছিল, যে কারণে নতুন করে 10 কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রশাসনিক ভবন তৈরি করে 1 বছর আগে কাজ শেষ হয়। কিন্তু পরবর্তীতে রাজ্যপাল নিযুক্ত যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল তার সঙ্গে সে সময় তিনি থাকাকাল একটা জটিলতা তৈরি হয়, যেটা হস্তান্তর করা যায়নি সেই প্রশাসনিক ভবন। পরবর্তীতে সেই প্রশাসনিক ভবনটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে এই জটিলতা দীর্ঘদিন ধরে ছিল। সম্প্রতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার জানিয়েছেন যে সমস্যা চলছে সেই সমস্যা কাটিয়ে ওঠা রাস্তা তৈরি হয়েছে। খুব শীঘ্রই যাতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা যায় সে বিষয়ে আমরা দেখছি। বেশ, একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু সেটা এখনো চালু করা হয়নি। ম্যাথ ডিপার্টমেন্ট, কমার্স, লাইব্রেরি সায়েন্সের অনেক কিন্তু ক্লাস করানোর জন্য পর্যাপ্ত রুম নেই। এছাড়াও যারা স্কলাররা রয়েছে, যারা পিএইচডি করছে, তাদেরও কিন্তু মানে যে ক্লাস করাবে সেরকমও কিন্তু ক্লাসরুম নেই। তাই যে ভবনটা তৈরি করা হয়েছে সেটা যেন খুব দ্রুত চালু করা হয়, এতে ছাত্রছাত্রীরা ক্লাস ঠিকমতো করতে পারবে, তাদের যে রুম যে দরকার, যে পরিকাঠামো দরকার রুমের, সেটার একটু সমাধান হবে। সব ছাত্র যখন ক্লাসে আসে তখন আমাদের বসার জায়গা হয় না, এবং এখন যে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের ছাত্রদেরও কিন্তু অন্যান্য রুমে বসে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এত বড় একটা প্রশাসনিক ভবন সেটা চালু করে যদি ক্লাসরুমের সমস্যাটা সমাধান করা যায় তাহলে তো ভালোই হয়। ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা ডেপুটেশনে অনেকবার দিয়েছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে এই ভবনটি চালু করার জন্য। তাই বলবো যে তাড়াতাড়ি যাতে সেই ভবনটা চালু করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরও টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, কিন্তু ভেন্ডার কাজ করা শুরু করেনি। যে কোনো দিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। যেহেতু এখন ভাইস চ্যান্সেলর নট ইন পজিশন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সেই জায়গাটাতে আমি সমস্ত যারা হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, অফিসাররা, সিনিয়র প্রফেসররা, তাদের সবার সঙ্গে বসবো। যে কাজগুলো না করলেই নয় সেগুলাকে কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা সবাই মিলে মানে কালেকটিভলি চিন্তা ভাবনা করে আমরা কালেকটিভলি টিম ওয়ার্ক করে আমরা এগোনোর চেষ্টা করব। আর রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওটা একটা সমস্যা ছিল, ভিসির পছন্দ হচ্ছিল না, যিনি ভিসি ছিলেন এতদিন তার পছন্দ হচ্ছিল না, বা তিনি মনে করছিলেন যে তাকে ঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওই ব্যাপারে। সেই জন্য ওটাকে নেবার ক্ষেত্রে আর কি ওদের তো আমরা হ্যান্ড ওভার করবো, সেটার ক্ষেত্রে উনি খানিকটা গাফিলতি দেখিয়েছিলেন এবং উনি ব্যবহারও করতেন না। উনি চলে গেছেন। আমি রেজিস্ট্রারের সাথে কথা বলে যাতে ওটাকে ইমিডিয়েট ওরা নেয়, নিয়ে ব্যবহার করে সেটা দেখছি। এবার আলিপুরদুয়ার পুরসভার মানুষের জন্য সুখবর। আলিপুরদুয়ার পুরসভার মানুষের বাড়িতে বাড়িতে যাবে খাবার জল। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল। অবশেষে আলিপুরদুয়ার পুরসভা এই প্রকল্প চালু হতে চলেছে। এটা খুব ভালো একটা উদ্যোগ আর কি। এমনি জলের সমস্যা তো আমাদের এখানে আছেই, আয়রনযুক্ত জল আছে, যার জন্য বাচ্চাদেরও বড়দেরও পেটের প্রচুর সমস্যা আমাদের উত্তরবঙ্গবাসীর ভুগতে হয়। আলিপুরদুয়ার পুরো এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের লাইন পৌঁছয়নি। কেউ রাস্তা টিউবওয়েল বা টাইম কলে জল খান, কেউ কিনে খান, কেউ আবার ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে তুলে ব্যবহার করেন। এবার এইসব ঝঞ্ঝাট থেকে মুক্তি, বাড়ি বাড়ি যাচ্ছে জলের লাইন। সরকারি প্রকল্পে মিলবে পরিশোধিত পানীয় জল। পুরসভা জানিয়েছে আলিপুরদুয়ার পুরো এলাকায় 21,000 বাড়িতে পৌঁছবে জলের পাইপলাইন। প্রায় 85% কাজ হয়ে গিয়েছে, আর সব জোনে কাজ চলছে। 21,000 মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে পারবে। 51 কোটি টাকার এই প্রজেক্ট কস্টটা 51 কোটি টাকা স্টেট ফান্ড থেকে দেওয়া হবে। By the end of 25 ডেডলাইন রাখা আছে। নোনাই নদী থেকে যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে নিয়ে আসে করা হবে। ট্রিটমেন্ট করার পরে এখান থেকে আলিপুরদুয়ারের সমস্ত ওয়ার্ডের যে ওভারহেড ট্যাঙ্ক আছে ওখানে ওয়াটার সাপ্লাই হবে, ওই রকম প্ল্যান করা আছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এটা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির রাস্তা। এখানে তিনটে দাঁতাল রাস্তায় চলে এলো। মানুষ যথেষ্ট আতঙ্কিত। বন্যপ্রাণ বারবার বাইরে চলে আসছে, লোকালয়ে চলে আসছে, জঙ্গলের পরিধি কমছে, খাবার পাচ্ছে না। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এটি কি
নিয়ম মতোই হয়ে গেছে দাতালদের রাস্তায় চলে আসা? একেবারেই তুমি যেমনটা বলছিলে যে নিয়ম মতোই কিন্তু তারা রাস্তার দখল নিচ্ছে এবং বারে বারে দেখা যাচ্ছে যে জিঘাটি অঞ্চলের যেসব এলাকা রয়েছে সেই গঙ্গাজলঘাটির এই লাদুনিয়া সহ বিভিন্ন গ্রাম, সেই গ্রামে কিন্তু এই দাতালগুলি আক্রমণ চালাচ্ছে এবং আজ সাত সকালে এই দাতালগুলি কিন্তু রাস্তা দখল করে নেয়। প্রায় 1 ঘন্টার মতো এই রাস্তা দখল থাকে দাতালদের। বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন এই যে নিয়ম করে চলে আসছে রাস্তার ওপরে? এবং গ্রামবাসীরা চাইছেন যে এই যে তিনটে দলছুট রয়েছে এই এলাকায় এবং তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়া, কেননা 3 মাস ধরে এই যে দুর্ভোগ তারা কিন্তু পোহাচ্ছেন, কখনো ঘরে আক্রমণ করছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকছেন। মানুষের সমস্যা হচ্ছে, মানুষ চাইছেন বন দপ্তর কোনো একটা উদ্যোগ নেই, কিন্তু বন দপ্তর কোনো হেলদোল নেই, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। নিয়ম করে চলে আসছে 3 মাস ধরে এরকম ভাবেই বিভিন্ন জায়গায় রাস্তার উপরে দাঁতাল, কখনো ঝাড়গ্রাম, কখনো সাকরাইল, কখনো বাঁকুড়া।